বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনি দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ সংবাদ বিশ্লেষণ। আজকের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রতীক্ষিত এবং সরকারি চাকরিজীবীদের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজ বিস্তারিত কথা বলব। আর সেটি হল বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল। হ্যাঁ দর্শক, দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মাত্র একটি মাসের মধ্যেই এই পে স্কেল কার্যকর হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হল, এই পে স্কেলে সত্যিই কতটা বেতন বাড়বে? ৩ ধাপে বাস্তবায়ন কেন? সচিব কমিটি কোন কোন সুবিধা কাটছাঁট করল? আর যে বেতন কমিশন গড়ে ১০৫% বৃদ্ধির সুপারিশ করেছিল, তা কতটুকু টিকে থাকল? এই সব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। তো চলুন শুরু করা যাক। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় বেতন স্কেল জারি করা হয়। সেই থেকে শুরু। এরপর ১৯৭৭, ১৯৮০, ১৯৮৫, ১৯৯১, ১৯৯৭, ২০০৫ এবং সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণার কথা, কিন্তু সেই নিয়ম মানা হয়নি। করোনা মহামারীর ধাক্কা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নবম পে স্কেল আসতে আসতে পার হয়ে গেছে দীর্ঘ ১১টি বছর। এই দীর্ঘ অপেক্ষার মধ্যে দেশের বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ। মূল্যস্ফীতির চাপে দিশেহারা হয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু বেতন বেড়েছে নামমাত্র। শুধু কিছু বিশেষ ভাতা যোগ হয়েছে, কিন্তু মূল কাঠামো একই রয়ে গেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সেই সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। এই কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। ২৩ সদস্য বিশিষ্ট এই কমিশন দীর্ঘ কার্যক্রম পরিচালনা করে এবং ২০২৬ সালের ২১শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রশ্ন হল, সেই প্রতিবেদনে কী ছিল? দর্শক, প্রতিবেদনের মূল বিষয়গুলো জানলেই আপনি চমকে যাবেন। বেতন কমিশন সুপারিশ করেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গড়ে প্রায় ১০৫% বৃদ্ধি করতে হবে। কিছু ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ ১৪০ থেকে ১৪৭% পর্যন্ত। আর সবচেয়ে সুখবর রয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য। বর্তমানে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেতন হল মাত্র ৮,২৫০ টাকা। কমিশন সুপারিশ করেছে এই বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা করতে হবে। এটা প্রায় ১৪০% বৃদ্ধি। আর সর্বোচ্চ পর্যায়ে, এক পর্যায়ে যুগান্তর পত্রিকার সূত্রে জানা গিয়েছিল সর্বোচ্চ মূল বেতন ১,৫০,০০০ টাকা এবং সর্বনিম্ন ২৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে চূড়ান্ত বেতন তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। কমিশনের আরও কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল। অষ্টম পে স্কেলে যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছিল, কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি অনুযায়ী সেগুলো পুনর্বহালের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখার কথা বলা হয়েছে। টিফিন ভাতা, যা বর্তমানে মাত্র ২০০ টাকা, তা বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশও করেছে কমিশন। এটা শতাংশের হিসাবে ৫০০% বৃদ্ধি। এছাড়া গ্রেড কাঠামোতেও পরিবর্তন আনার কথা রয়েছে। বর্তমান ২০টি গ্রেড কমিয়ে পুনর্বিন্যাস করার একটি প্রস্তাব ছিল। তাহলে কি কমিশনের সব সুপারিশ মানা হচ্ছে? দর্শক, এখানেই আসছে একটা বড় মোড়। কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি গঠন করে। এই কমিটির কাজ হল প্রতিবেদনটি পর্যালোচনা করা এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ চূড়ান্ত করা। দেশ রূপান্তর সহ একাধিক জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই সচিব কমিটি কমিশনের সুপারিশের বড় একটি অংশ কাটছাঁট করেছে। বিশেষভাবে কুক, মালি, গাড়ি সংক্রান্ত ভাতা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু বিশেষ আর্থিক সুবিধা অপরিবর্তিত রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। কিন্তু কেন এই কাটছাঁট? এখানেই আসছে অর্থনৈতিক বাস্তবতার প্রশ্ন। নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে প্রতি বছর সরকারকে অতিরিক্ত ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা খরচ করতে হবে। একসঙ্গে এত বিশাল অঙ্ক জোগাড় করা সরকারের জন্য কঠিন, বিশেষত যখন দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ এখনও বিদ্যমান। এই কারণেই সরকার একটি বিকল্প পথ বেছে নিয়েছে, আর সেটা হল ৩ ধাপে বাস্তবায়ন। এই ৩ ধাপের বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে জানুন,
এই ৩ ধাপ ঠিক কি কি? প্রথম ধাপ হবে ২০২৬-২৭ অর্থবছরে, অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই। এই পর্যায়ে নতুন বেতন কাঠামোর অধীন বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপ আসবে ২০২৭-২৮ অর্থবছরে। তখন মূল বেতনের বাকি ৫০% কর্মচারীদের দেওয়া হবে, অর্থাৎ ২ বছরের মধ্যে মূল বেতন পুরোপুরি নতুন কাঠামোয় চলে আসবে। তৃতীয় ধাপ আসবে ২০২৮-২৯ অর্থবছরে। তখন মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করে পূর্ণাঙ্গ পে স্কেল চালু হবে। এই তথ্য নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী নিজেই। ১৯ মে ২০২৬ তারিখে দেওয়া বিবৃতিতে তিনি এই ৩ ধাপের বিষয়টি স্পষ্ট করেন। এছাড়া ২২ মে যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের সূত্রমতে সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। এখন আসুন জানি এই পে স্কেলের অর্থায়নটা কিভাবে হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার একটি মহা বাজেট প্রণয়নের পরিকল্পনা চলছে। এই বাজেটে নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রায় ২৫,০০০ কোটি টাকা আলাদা বরাদ্দের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটেও নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের লক্ষ্যে ২২,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু দর্শক, এখানে একটা উদ্বেগজনক তথ্য আছে। বিডি সার্ভিস রুলসের একটি বিশ্লেষণে উঠে এসেছে, নতুন পে কমিশনের জন্য প্রাথমিকভাবে প্রায় ৪০,০০০ কোটি টাকা প্রয়োজন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এর মধ্যে ৩৯,০৩৮ কোটি টাকা ইতিমধ্যেই অন্যান্য গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক খাতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতি মূলত ৩ ধাপে বাস্তবায়নের দিকে সরকারকে ঠেলে দিয়েছে। এবার আসুন একটু বিশ্লেষণ করা যাক, অষ্টম এবং নবম পে স্কেলের মধ্যে পার্থক্য ঠিক কোথায়। অষ্টম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ছিল ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ছিল সিনিয়র সচিব পর্যায়। কিন্তু বর্তমান বাজার মূল্যের সঙ্গে সেই বেতন কাঠামো কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। অষ্টম পে স্কেলের একটি গুরুতর অভিযোগ ছিল গ্রেডগত বৈষম্য নিয়ে। যেমন অষ্টম গ্রেড এবং নবম গ্রেডের বেতনের পার্থক্য ছিল মাত্র ১,০০০ টাকা, অষ্টম গ্রেডে ২৩,০০০ এবং নবম গ্রেডে ২২,০০০ টাকা। মাত্র ১,০০০ টাকার পার্থক্যের কারণে এই দুই গ্রেডের কর্মকর্তাদের মধ্যে তীব্র বৈষম্যের অনুভূতি তৈরি হয়েছিল। এছাড়া একাদশ থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীরা অষ্টম পে স্কেলের পূর্ণাঙ্গ সুফল থেকে বঞ্চিত ছিলেন বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। নবম পে স্কেলে এই বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে বলে আশা করা হচ্ছে। দর্শক, এবার আসুন জানা যাক এই পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীরা আসলে কতটা উপকৃত হবেন। কমিশনের সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারী, যিনি এখন ৮,২৫০ টাকা মূল বেতন পান, তিনি নতুন স্কেলে ২০,০০০ টাকা মূল বেতন পাবেন। প্রথম ধাপে পাবেন ১০,০০০ টাকা। কিন্তু শুধু মূল বেতন দিয়ে হিসাব শেষ হয় না। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সব মিলিয়ে মোট বেতন অনেক বেশি হবে। অর্থাৎ নতুন পে স্কেলে একজন নিম্ন পদের কর্মচারীর মাসিক সামগ্রিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। উপরের দিকে প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম দেখালেও সেখানে গাড়ি সেবা নগদায়ন ভাতা বিবেচনায় রাখা হয়নি বলে কমিশনের প্রতিবেদনেই উল্লেখ আছে। এবার একটু ভিন্ন প্রশ্নে আসি। সরকারি কর্মচারীরা কি এই ৩ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তে খুশি? সত্যিকার অর্থে না। ১৬ মে ২০২৬ তারিখে দেশ রূপান্তরের প্রতিবেদনে জানা যায়, পে স্কেল দ্রুত এবং একসঙ্গে বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা মৌন মিছিল পর্যন্ত করেছেন। বিভিন্ন সরকারি কর্মচারী সমিতি ও সংগঠন এককালীন বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে। তাদের যুক্তি হল, ৩ ধাপে বাস্তবায়ন করলে কর্মচারীদের প্রকৃত সুবিধা পেতে আরও ৩ বছর লাগবে। ৩ বছরে মূল্যস্ফীতি আরও বাড়বে, ফলে বর্ধিত বেতনের সুফল এসে পৌঁছনোর আগেই তার মূল্যমান কমে যাবে। অর্থনীতিবিদরাও এই বিষয়ে দ্বিধাবিভক্ত। একটি পক্ষ বলছে, সরকারের পক্ষে একসঙ্গে এত বড় আর্থিক চাপ নেওয়া ঠিক হবে না, এটা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। অন্য পক্ষ বলছে, কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে এবং অর্থনীতিতে গতি আসবে। দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্নে আসা যাক। ১ জুলাই কি সত্যিই এই পে স্কেল কার্যকর হবে? একাধিক বিশ্বস্ত সূত্র বলছে হ্যাঁ। যুগান্তর,
দেশ রূপান্তর, ঢাকা ট্রিবিউন বাংলাসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো একটি প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই সরকারি চাকুরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। চূড়ান্ত প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগলেও নতুন বেতন কাঠামো জুলাই থেকেই কার্যকর করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে সূত্রগুলো জানাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পে কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের জন্য এটি বাস্তবায়ন করার একটি রাজনৈতিক প্রতিশ্রুতিও রয়েছে। ফলে সব মিলিয়ে ১ জুলাইকে টার্গেট ডেট হিসেবে ধরে নিলে খুব একটা ভুল হওয়ার সুযোগ কম। এখন আসুন কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই, যেগুলো সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি জানতে চাইছেন। প্রথম প্রশ্ন, বকেয়া পাওয়া যাবে কিনা? সূত্র বলছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বকেয়াসহ সুবিধা পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে বকেয়ার বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য গেজেট প্রকাশের অপেক্ষা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, মহার্ঘ ভাতার কি হবে? যারা ইতিমধ্যে ১০% মহার্ঘ ভাতা পাচ্ছেন, নতুন পে স্কেলের মূল বেতন নির্ধারণের সময় সেটি কিভাবে সমন্বয় হবে, সেই বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে যথেষ্ট কৌতূহল রয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে বর্তমানে প্রদত্ত ১০% এবং ১৫% বিশেষ ভাতা প্রচলিত নিয়মে সমন্বয় করা যেতে পারে বলে সুপারিশ করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, পেনশন কাঠামোতে কোনো পরিবর্তন আসবে কিনা? এই বিষয়টি এখনও চূড়ান্তভাবে স্পষ্ট হয়নি। তবে সার্বজনীন পেনশন ব্যবস্থার সঙ্গে নতুন বেতন কাঠামোর সমন্বয় কিভাবে হবে, সেটা একটি বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে। চতুর্থ প্রশ্ন, বেতন ফিক্সেশন কিভাবে হবে? নতুন কাঠামোতে বেতন নির্ধারণ প্রক্রিয়া নিয়েও সম্প্রতি বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। নতুন পে স্কেলে বেতন ফিক্সেশনের ক্ষেত্রে বর্তমান নিয়মের আলোকে পর্যায়ক্রমে সমন্বয় করা হবে বলে জানা গেছে। দর্শক, এখন একটি বৃহত্তর প্রশ্নে আসা যাক। এই পে স্কেল বাস্তবায়ন কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে? অবশ্যই ফেলবে। ইতিবাচক দিক থেকে বলা যাক, প্রায় ১৫ থেকে ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর হাতে বাড়তি অর্থ আসবে। তাদের পরিবারের সদস্য মিলিয়ে এই সুফল ৫ থেকে ৭ কোটি মানুষের কাছে পৌঁছাবে। এই বাড়তি ক্রয় ক্ষমতা দেশের পণ্য ও সেবা বাজারে চাহিদা বাড়াবে। স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন। কিন্তু নেতিবাচক দিকও আছে। সরকারের ব্যয় এতটাই বেড়ে যাবে যে রাজস্ব ঘাটতি বাড়ার আশঙ্কা রয়েছে। বাড়তি টাকা বাজারে আসলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, বিশেষত যখন দেশ ইতিমধ্যেই মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত। তবে সরকার ৩ ধাপে বাস্তবায়নের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা মূলত এই ঝুঁকিগুলো মাথায় রেখেই। দর্শক, শিক্ষা খাতের কথা একটু আলাদাভাবে বলা দরকার। বিভিন্ন সূত্রে জানা গেছে, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন পে স্কেলে বিশেষ সুবিধা পাবেন বলে প্রস্তাব রয়েছে। বিশেষত উচ্চশিক্ষা খাতে এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বেতন বৃদ্ধির পরিমাণ উল্লেখযোগ্য হবে বলে আলোচনা রয়েছে। এছাড়া স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক এবং নার্সরাও বেতন বৈষম্য কমানোর ব্যাপারে নতুন পে স্কেলে কিছুটা স্বস্তি পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এবার একটু দেখা যাক বাংলাদেশের পে স্কেলের ইতিহাসে এবার কি কি নতুন বৈশিষ্ট্য থাকছে। প্রথমত, এটাই প্রথমবার যখন একটি পে কমিশন ১০০% বেশি বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। দ্বিতীয়ত, এটাই প্রথমবার যখন ৩ ধাপে বাস্তবায়নের মতো একটি কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে। তৃতীয়ত, এবারের পে কমিশন মূল্যস্ফীতির হার এবং বাজারের বাস্তবতাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। চতুর্থত, আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে এবার সুপারিশ তৈরি হয়েছে। পঞ্চমত, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ভাতা এবং আইটি সংক্রান্ত প্রণোদনার বিষয়টিও আলোচনায় রয়েছে। দর্শক, এতক্ষণ আমরা পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। এবার আসুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। ১ জুলাই গেজেট প্রকাশ এবং প্রথম ধাপে ৫০% বর্ধিত বেতন কার্যকর হবে, এই লক্ষ্যে সরকার কাজ করছে। কিন্তু বাস্তবে কিছু চ্যালেঞ্জও আছে। প্রথমত, সংসদীয় নির্বাচনের পরিবেশে এই সিদ্ধান্ত কতটা দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে? দ্বিতীয়ত, গেজেট প্রকাশে কোনো বিলম্ব হলে কর্মচারীরা বকেয়া পাওয়ার ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন।
তৃতীয়ত, সচিব কমিটির কাটছাঁটের বিষয়ে কর্মচারী সংগঠনগুলো কতটা সন্তুষ্ট হবে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। আমাদের চ্যানেলের তরফ থেকে বলছি, আমরা এই বিষয়টির উপর সার্বক্ষণিক নজর রাখছি। গেজেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেড ভিত্তিক বিস্তারিত বেতন তালিকা এবং বকেয়া হিসাব নিয়ে আমরা আলাদা একটি বিশেষ অনুষ্ঠান পরিবেশন করব। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দর্শক, সবশেষে একটি কথা বলতে চাই। এই পে স্কেল শুধু কয়েক লাখ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি একটি জাতির সামাজিক ন্যায় বিচারের প্রতিফলন। একজন সরকারি কর্মচারী যখন উপযুক্ত বেতন পান, তখন তিনি দুর্নীতির প্রলোভন থেকে দূরে থাকতে পারেন। তখন তিনি সেবার মানসিকতা নিয়ে জনগণের কাছে আসতে পারেন। একটি সুখী ও আর্থিকভাবে স্থিতিশীল সরকারি কর্মবাহিনী পারে একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তুলতে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এই পে স্কেল যেন যথাসময়ে কার্যকর হয়। ৩ ধাপের বাস্তবায়নে যেন দ্বিতীয় এবং তৃতীয় ধাপও প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিম্ন পদের কর্মচারীরা যেন এই পে স্কেলের সবচেয়ে বেশি সুফল পান। দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা যা জানলাম তার সারসংক্ষেপ করা যাক। ১. ২১শে জানুয়ারি ২০২৬ তারিখে বেতন কমিশন গড়ে ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে। ২. সচিব কমিটি সুপারিশের বড় একটি অংশ পর্যালোচনা ও কাটছাঁট করেছে। ৩. অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৩ ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে এবং প্রথম ধাপ আসছে ১ জুলাই থেকে। ৪. ২০,০০০ টাকা সর্বনিম্ন মূল বেতনের প্রস্তাব রয়েছে এবং সর্বোচ্চ মূল বেতন ১,৫০,০০০ টাকা। ৫. ২০২৬-২৭ বাজেটে ২৫,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের সম্ভাবনা রয়েছে। ৬. গেজেট প্রকাশের তারিখ চূড়ান্ত হলে বিস্তারিত বেতন তালিকা পাওয়া যাবে। প্রিয় দর্শক, আপনি কি সরকারি চাকরিজীবী, বা আপনার পরিবারে কি কেউ সরকারি চাকরিতে আছেন? এই পে স্কেল নিয়ে আপনার মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ নতুন পে স্কেলের গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সবচেয়ে সঠিক ও বিস্তারিত তথ্য আপনি পাবেন সবার আগে, শুধুমাত্র আমাদের চ্যানেলে। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।